একটা প্রবাদ হয়তো আপনারা অনেকেই শুনেছেন, সেটা হলো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। এই কথাটা তো আপনারা প্রায় অনেকেই শুনেছেন, আমিও শুনেছি। এবার এই কথাটা অনেকে বিশ্বাস করেন, আবার আজকের ডেটে প্রচুর মানুষ আছেন যারা এই ধরনের কথাকে একেবারে বিশ্বাস করেন না। তারা ভাবে যে বিশ্বাস মানেই কোনো একটা অন্ধবিশ্বাস হবে, বা বিশ্বাস মানে সেখানে কোনো একটা কুসংস্কার থাকবে, তার হয়তো কোনো ভিত্তি বা তার হয়তো কোনো আলাদা করে কোনো বৈশিষ্ট্য নেই, সেটা শুধুমাত্রই বিশ্বাস। আমি তো এই চ্যানেলে অনেক ঘটনা বলি, কিন্তু আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, আপনারা বুঝতে পারবেন সেই ঘটনাটা শুনলে যে একটা মানুষের সত্যিকারের বিশ্বাস, সত্যিকারের ভক্তি, সত্যিকারের মান্যতা কোন জায়গায় যেতে পারে, যে সেইটাই বা সেই বিশ্বাসের জোরেই সেই মানুষটা একদম যাকে বলে মৃত্যুর জায়গা থেকে, সব কিছু যেখানে শেষ হয়ে যাচ্ছে সেইখান থেকেও কিন্তু ফিরে আসতে পারে। তো আমি সবাইকে বলবো, কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারে আপনাদের এই ঘটনাটা ভীষণ ভীষণ ভালো লাগবে, এবং এই ঘটনাটা শোনার পরে আপনারা ভীষণ মাত্রা একটা পজিটিভিটি পাবেন, এবং যেটা আপনাদেরও হয়তো পরবর্তী ক্ষেত্রে জীবনে অনেক অনেক ভালো কিছু দেবে। আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তারপর তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার একটা ছোট্ট কথা বলে নিই, আপনারা অনেকেই অনেক ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু কিছু ঘটনা আমরা কিন্তু এখানে প্রচার করতে পারছি না। তার কারণ হচ্ছে সেই ঘটনাগুলো নয় বিদ্বেষমূলক, নাহলে সেখানে এমন কিছু লেখা আছে যে এগুলো সবার সামনে সবাই শুনতে পারবে না। তো সেরকম ঘটনা দয়া করে পাঠাবেন না, কারণ আমাদের এই চ্যানেল ভূত ভগবান ছোট থেকে বড় সবার শোনার জন্য। এটুকুই বলার ছিল। এবার চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা তপনবাবু বীরভূম থেকে পাঠিয়েছেন। এই ঘটনাটা ওনাদেরই পাড়ার এক দিদির সাথে ঘটে যাওয়া একটা অত্যন্ত সত্যি ঘটনা, এবং এই ঘটনাটা বলতে গিয়ে আমি যা যা বলবো সেই প্রত্যেকটা ঘটনায় উনি বলেছেন যে সত্যি, এবং এই ঘটনার সাক্ষী কিন্তু ওনাদের আশেপাশে আরও বেশ কিছু মানুষ আছেন। এবং এই ঘটনাটা বলতে গিয়ে আমি প্রথমেই এই ঘটনা সম্পর্কিত কিছু কথা বলে নিই। ঠিক যেভাবে উনি ইমেলে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে বলছি, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও ঠিক তেমনি আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তো বিষয়টা হচ্ছে যে আজকে আমি যে জায়গাটার ঘটনা বলবো, সেই জায়গাটার নাম হচ্ছে বীরভূমের কুড়ুম গ্রাম। এই কুড়ুম গ্রাম কিন্তু বীরভূমের একটা অত্যন্ত প্রত্যন্ত গ্রামের মধ্যেই বলা যেতে পারে, এবং এই কুড়ুম গ্রামটা নলহাটির থেকে একটু দূরে অবস্থিত, ঠিক আছে। এবং এই গ্রামের মধ্যে মোটামুটি যারা থাকে, আর এই ঘটনাটা আমি আজ থেকে বেশ কয়েক বছর আগেকার কথা বলছি, তো তখন মোটামুটি এই গ্রামের দিকে আর কি যা হয়, সবাই মোটামুটি সবাইকে চেনে, আর অ্যাটলিস্ট সব পুরোপুরি না চেনেও মুখ তো চেনায়। তো কুড়ুম গ্রামেই ছোট থেকে বড় হয়ে ওঠা হচ্ছে এই তপনবাবুর, এবং উনি পেশায় একজন স্কুল টিচার। এবার এই কুড়ুম গ্রামেই এই তপনবাবুদের বাড়ির পাশে একটা ফ্যামিলি থাকতো, ঠিক আছে। তো সেই ফ্যামিলিতে ওই ফ্যামিলিতে এক ভাই এক বোন ছিল, বড় ছিল মেয়ে এবং ছোট ছিল ছেলে। এবার ওই ছোট ছেলেটির সাথে, সেই ছোট ছেলেটির বয়স আর তপনবাবুর বয়স হচ্ছে সেম।
এবার যেহেতু পাশাপাশি বাড়ি আর ওই কুড়ুমগ্রামের মধ্যে সবার সাথে সবার একটা খুব ভালো মোটামুটি যোগাযোগ ছিল সেই সময়, তো সেই সূত্রে তপনবাবুর কিন্তু ওই বাড়িতে বেশ যাতায়াত ছিল। পাশের বাড়ি, আর ওই পাশের বাড়ির যে দিদি ছিল যার ভাইয়ের সাথে উনি পড়তেন, তো তাকে তপনবাবু নিজের দিদির মতোই খুব শ্রদ্ধা ভালোবাসা দিতেন। এবার ছোট থেকে দিদি দিদি বলতো। এবার ওই গ্রামেই মানে ওই দিদিটি আর কি, ওনার নাম হচ্ছে রানী। তো এই রানী বলে যিনি ছিলেন তার বিয়ে হয় ওই গ্রামেরই, মানে জাস্ট এই তপনবাবুদের বাড়ি থেকে 7-8টা বাড়ি জাস্ট পেরিয়ে একটা জায়গায় বিয়ে হয়, একটা বাড়িতে আর কি বিয়ে হয়, এবং সেই বিয়েটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজই, গ্রামের মধ্যেই বিয়ে হয়। এবার গ্রামের মেয়ের গ্রামের ছেলের সাথেই বিয়ে হয়েছে। আর তপনবাবু ওই যে বললাম ছোটোবেলা থেকেই মানে ওই দিদিকে খুব শ্রদ্ধা করতো। ভাইফোঁটা যখন ওই মেয়েটি যখন মানে ওই রানী যে দিদি আর কি, তিনি যখন নিজের ভাইকে ভাইফোঁটা দিতেন, এই তপনবাবুকেও কিন্তু ভাইফোঁটা দিতেন, ঠিক আছে। আর মানে সম্পর্কটা একদম যাকে বলে আত্মিক সম্পর্ক যেরকম হয় সেরকমই ছিল। এবার তথাকথিতভাবে দুই ফ্যামিলির সাথে খুব ভালো সম্পর্ক। এবার এই ঘটনাটা যখন ঘটে তখন মানে আজ থেকে প্রায় 4 বছর আগেকার ঘটনা, এবং সেই সময় ওই দিদির তো বহুদিন আগে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গিয়ে তার এক ছেলে রয়েছে, সেই ছেলে আবার উচ্চ মাধ্যমিকের পরে সে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে সে হস্টেলে থেকে পড়াশুনো করে। তো সব কিছু একদম সেটেলড। এবার সেই সময় আজ থেকে 4 বছর আগে যখন এই ঘটনাটা ঘটে, তো সেই সময় ওই কুড়ুমগ্রামের থেকে 3-4টে গ্রাম পর একটা জায়গায় খুব বড় করে, শীতকাল তখন, খুব বড় করে একটা যাত্রা হয়, ঠিক আছে। এটা বছরে একবার করে হয়, শীতকালে হয়। এবং সেই যাত্রায় আশেপাশে যত গ্রাম আছে তত গ্রাম থেকে প্রচুর লোকজন আর কি যায়। এবার খুব ঠান্ডা পড়েছে তখন, আর গ্রামের দিকে বুঝতেই পারছেন ঠান্ডাটা আরও বেশি জাঁকিয়ে থাকে। এবার যথারীতি কুড়ুমগ্রাম থেকেও মানে প্রচুর লোকজন ওই যাত্রাপালায় যাত্রা দেখতে গেছে। এবার যেহেতু এই তপনবাবুর ফ্যামিলি, তপনবাবুরও 2 ছেলে মেয়ে রয়েছে, 1 ছেলে 1 মেয়ে, তারাও আর কি এই রানীদির বাড়িতে যাতায়াত করে। খুব ভালো আর কি, দুজনের আত্মীয়ের মতো সম্পর্ক, ছোটোবেলা থেকে জানা চেনা। তো সেদিন কি হয়েছে, মানে গ্রামের লোকজন বেশিরভাগই চলে গেছে যাত্রাপালা দেখতে, 4-5টা গ্রাম পরে যেখানে যাত্রা হচ্ছে। তো এই রানীদির ফ্যামিলি আর এই তপনবাবুর ফ্যামিলি আরও 2-1টা আশেপাশের লোকজন, তারা কেউ যায়নি। এবার যেহেতু এই দুটো ফ্যামিলি প্রচণ্ড আর কি মজা আনন্দ করে দিন কাটাতো, তো রানীদি বলল যে তুই একটা কাজ কর, মানে তপনবাবুকে বলছে তুই একটা কাজ কর, তোর ফ্যামিলির লোকজন নিয়ে আমাদের বাড়িতে রাতের বেলা চলে আয়। মানে এটা প্ল্যানটা হয়েছে সন্ধেবেলা। বলেছে যে চলে আয়, সবাই তো গ্রামের বেশিরভাগ লোকই তো সব যাত্রা দেখতে গেছে, তো চল আমার বাড়িতে। আমি শীতের, আর ওনার যেহেতু একটাই ছেলে ছিল রানীদির, তো সেও হস্টেলে পড়াশুনো করে, বাইরে পড়াশুনো করে। তো সেই জন্য না রানীদি আর রানীদির হাজব্যান্ড খুব বোর হতেন মাঝে মধ্যে। তো মাঝে মধ্যেই হয়তো কোনো আত্মীয় স্বজনকে ডেকে নিত, বা এই তপনবাবুদের ফ্যামিলিকে ডেকে নিত। যেহেতু খুব ভালো সম্পর্ক, তো মাঝে মধ্যেই খাওয়া দাওয়া হতো। আবার কখনো কখনো তপনবাবুও ডাকতেন রানীদির ফ্যামিলিকে, ওদের বাড়িতে এসে খাওয়া দাওয়া হতো, এরকম। তো সন্ধেবেলার দিকে ব্যাপারটা ঠিক হয়েছে। আর রানীদি খুব হুজুগে মানুষ ছিলেন। আর রানীদি সম্পর্কে যেটা লিখেছে, যে রানীদি মানে মনের দিক থেকে ভীষণ ভালো একজন মানুষ। মানে রানীদিদের খুব যে বড়লোক তা নয়, কিন্তু উনি মানে ওনার কাছে যদি কেউ কোনো সমস্যার কথা বলতো, কেউ বলতো কিছু একটা প্রবলেম হচ্ছে, উনি এবং ওনার হাজবেন্ড যথাসাধ্য চেষ্টা করতেন, ঠিক আছে, সে তাকে হেল্প করার। কিন্তু ওনাদের যে বিশাল অবস্থা ছিল তা নয়, ওনারা খুব কষ্ট করেই ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াতেন। যাই হোক, তো আর রানীদি খুব ঠাকুর দেবতাতেও মানে ঠাকুর দেবতাতে ওনার খুব ভক্তি শ্রদ্ধা ছিল। হুম। তো তপনবাবু ভাবলো যে ঠিক আছে। তো তপনবাবু ওনার মানে 1 ছেলে 1 মেয়ে, তো উনি ওনার মেয়েকে নিয়ে, ওনার স্ত্রীকে নিয়ে, আর ওনার তপনবাবুর মা আর ওনার যে ছেলে তারা বাড়িতে ছিল। এই দুজন শুধু যায়নি, তপনবাবু, ওনার ওয়াইফ এবং ওনার মেয়ে, এই 3জনে মিলে ওই 7:30টা নাগাদ রানীদির বাড়িতে গিয়ে উঠেছে। এবার সেখানে তো রানীদি মানে রানীদি খাওয়াতে, রান্না করতে খুব ভালোবাসে। তো বলছে যে কিরে তুই তো দেরি করে এলি। তো উনি নিজে হাতে সিঙ্গারা ভেজেছে।
তো চা সিঙ্গারা যেহেতু রানীদির বাড়িতেই তপনবাবুরা যেতে যেতে মোটামুটি 7টা বেজে গেছে, তো প্রথমে ওই চা সিঙ্গারা দিয়ে গল্প শুরু হয়েছে। গল্প হচ্ছে আর গল্প করলে রানীদি থামতো না। রানীদি এবং ওনার হাজবেন্ড দুজনেই মনের খুব ভালো মানুষ। তো তপনবাবু, ওনার ওয়াইফ সবাই গল্প করছে। তো গল্প করতে করতে 9টা, 9:30 বেজে গেছে। এবার রাতের খাবার করতে হবে। তো তখন রানীদি বলল যে ঠিক আছে তোরা গল্প কর, আমি রান্নাঘরের দিকটা সামলাই। তো স্বাভাবিকভাবেই তপনবাবুর ওয়াইফ যিনি ছিলেন তিনি বললেন, দিদি তুমি একা কেন যাবে, চলো আমিও যাই, দুজনে মিলে করি, ফটাফট হয়ে যাবে। তো বললো ঠিক আছে আয়। এবার ব্যাপার হচ্ছে যে সেদিন যেহেতু সন্ধেবেলায় জাস্ট ঠিক হয়েছে যে এরকম বাড়িতে তপনবাবুদের ফ্যামিলিকে ডেকে একটা খাওয়া দাওয়া হবে, তো বাড়িতে তো সব কিছু সবসময় সবার অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তো ওনার বাড়িতে আলু ছিল, তো উনি আলু দিয়ে খুব সুন্দর করে আলুর দম করেছে। আর উনি ভেবেছেন যে একটু ময়দা মেখে লুচি করবে। তো সঙ্গে সঙ্গে গল্প করতে করতে ওই তপনবাবুর যিনি ওয়াইফ তিনি ময়দা মাখা শুরু করে, আর আলুর দমটা একটুখানি লাস্ট টাচ আপ করা বাকি ছিল, তো উনি আলুর দমটা একটু লাস্ট কষাচ্ছে একটু জলটাকে শুকোনোর জন্য। তো দুজনে মিলে খুব গল্প করছে। এবং এই গ্রামে আর কি এই রানীদির যে বাড়ি ছিল সেই বাড়িটা কিন্তু পুরোপুরি পাকা বাড়ি তা নয়, ঠিক আছে। আর বিশেষত রান্নাঘরে বেডরুমটা পাকা ছিল, কিন্তু ওটা আর কি পরে ওরা করে, কিন্তু সামনের দিকে যে রান্নাঘরের যে দিকটা ছিল সেটা কিন্তু পাকা নয়, কাঁচা। এবং ওনার রান্নাঘরে 2টো মাটির উনুন রয়েছে। এবার ওখানে উনি কড়াইয়ে আর কি আলুর দমটাকে লাস্ট একটুখানি কষিয়ে নিচ্ছে, আর এদিকে তপনবাবুর ওয়াইফ ময়দা মাখা কমপ্লিট করেছে। দুজনে গল্প করছে, আর ভিতরে রানীদির হাজবেন্ড তপনবাবু ওনারা গল্প করছে। আর ওইখানে আর একজনও এসেছিল, তারাও ওই রানীদিদের চেনা পরিচিত একজন ভদ্রলোক, বয়স্ক, তাকে ওনারা মামা ডাকতো, তো তিনিও ছিলেন। তো এরা তিনজনে গল্প টল্প করছে। এইবারে লুচি জন্য যে ময়দা মাখা হয়েছে, তপনবাবুর ওয়াইফ কী করেছে, ওই লেচি কেটে লুচি বেলা শুরু করেছে। আর ওই রানীদি কী করেছেন, উনি ওই বড় একটা কড়াইতে, বেশ বড় কড়াই, রাত হয়ে গেছে আর শীতকালের রাত, তার মধ্যে গ্রামের দিক বুঝতেই পারছেন। তো উনি ভাবলেন কি যে বড় কড়াইতে আমি লুচিগুলো ভাজি, এবং বেশি করে তেল দিয়ে যদি বড় কড়াইতে লুচি ভাজা যায় তাহলে মোটামুটি 3-4টে লুচি একবারে ভাজা যাবে, ছোটোর উপরেই কিন্তু 3-4টে লুচি একবারে ভাজা যাবে। আর পুরো ফ্যামিলি রানীদির হাজবেন্ড, তপনবাবু, ওনার ওয়াইফ সবাই এটা না লুচি খেতে খুব ভালোবাসতেন, ঠিক আছে। তো ভাবলো যে সবাই তো মোটামুটি ভালো পরিমাণে লুচি খাবে, তো রাতও হয়েছে, তাড়াতাড়ি লুচি বেলতে হবে। তো তপনবাবুর ওয়াইফ কী করেছে, বেশ কিছু বেলা হয়ে গেছে, রানীদি তখন তেল গরমে বসিয়েছে। এবার একটার পর একটা লুচি ছাড়া হচ্ছে। তো উনি একবারে 2টো করে বা কখনো 3টে করে উনি লুচি বেলা লুচিগুলো ছাড়ছে, এবং সেখান থেকে ফুলে ফুলে উঠছে, আর সেগুলো সার্ভ করা হচ্ছে, একদম গরম গরম লুচি ভাজা হচ্ছে। ভালো কথা, খুব গল্প আড্ডা হচ্ছে, খুব মজা হচ্ছে। এই রকম সময় হঠাৎ করে কি হয়েছে যে তপনবাবুর যিনি মেয়ে ছিলেন, তো সেই মেয়ে খেতে খেতে না তার হাত থেকে থালাটা পড়ে যায়, লুচির থালাটা। এবার সেই থালা পড়ে গেছে, তো সেটা দেখতে গিয়ে তপনবাবুর ওয়াইফ কী করেন, উনি বলেন যে আমার তো বেশ অনেকগুলো বেলা হয়ে গেছে, তো আমি একটু দেখে আসি, মেয়ে কী ছড়িয়েছে সেটাকে পরিষ্কার করতে হবে। তো তপনবাবুর ওয়াইফ ওই লুচি বেলতে বেলতে, বেশ কিছু বেলা ছিল, উনি কী করেছে, ওই মেয়ের যেহেতু থালাটা পড়ে গেছে, উনি সঙ্গে সঙ্গে ঘরে গেছে রান্নাঘর থেকে। ভালো কথা গেছে, তো উনি ওগুলোকে যেগুলো মাটিতে পড়ে সেই জায়গাটা পরিষ্কার করছে। এই সময় রানীদি কী করেছেন, উনি ভাবলেন যে ঠিক আছে ও মেয়েকে দেখতে গেছে, তো উনি ফটাফট লুচি ভাজছে, একদম গরম তেল দিচ্ছে, আর লুচি ফুলে উঠছে এরকম। তো উনি কী করেছেন, উনি ভাবলেন যে ঠিক আছে যে সময়টুকু যে একটু সময় লুচিটা ভাজতে লাগছে, আমি 2টো করে বেলা শুরু করি। তো উনি একবার এদিকে এসে বেলছেন, আবার ওদিকে এসে লুচিগুলোকে ওলটপালট করে তুলছে। এবার এইরকম করতে গিয়ে হঠাৎ করেই জাস্ট মুহূর্তের মধ্যে একটা প্রচণ্ড দুঃখজনক ঘটনা ঘটে যায়, যেটাকে বলা যেতে পারে একটা অ্যাক্সিডেন্ট। কি হলো বলুন তো, জাস্ট ওই ওনার মেয়ের হাত থেকে থালাটা পড়ে গেছে, উনি জিনিসটাকে পরিষ্কার করে উনি জাস্ট তপনবাবুর ওয়াইফ জাস্ট আর কি রান্নাঘরের দিকে ঢুকছে,
ঠিক সেই মুহূর্তে রান্নাঘর থেকে একটা ধপাস করে আওয়াজ আসে, জোরে একটা ধপাস করে আওয়াজ আসে, কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ। আর তার সাথে সাথে রানীদির একটা চিৎকার। সঙ্গে সঙ্গে সবাই দৌড়ে রান্নাঘরে গেছে। তো গিয়ে দেখছে যে ওই যে মানে রানীদি এসে আর কি বারবার বারবার ওই একবার করে লুচি বেলছে, একবার করে লুচি ভাজতে যাচ্ছে, তো ওরকম করে সরতে গিয়ে ওই যে বড় কড়াইতে উনি একদম অনেকটা করে তেল দিয়ে উনি যে লুচি ভাজছিলেন, সরতে গিয়ে কোনোভাবে, যেহেতু নিচু অনেকটা উনুনে হচ্ছে, তো সরতে গিয়ে কোনোভাবে ওনার গায়ের ধাক্কা লাগে ওই কড়াইতে, এবং সেই ফুটন্ত তেল সমেত ওই কড়াই উল্টে গিয়ে ওনার গায়ের উপরে পড়ে। এবং যেহেতু উনি মানে নিচু হয়ে কুঁজো হয়ে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় বসে উনি ছিলেন, ফলে বলা যেতে পারে তেলের বেশিরভাগ অংশটা কিন্তু ওনার গায়ে উল্টে পড়ে। আর বুঝতেই পারছেন যে ওরকম ফুটন্ত তেল যদি কারোর গায়ে পড়ে তাহলে কি বীভৎস অবস্থা সৃষ্টি হতে পারে। তো এই দৃশ্য দেখে তো সবাই মানে হতবাক। সঙ্গে সঙ্গে আর কি রানীদিকে ওখান থেকে তুলে সেই তেল ঠেল মানে যা ছিল হাতের কাছে শাড়ি কাপড় সেটা দিয়ে তেল ঠেল পরিষ্কার করে মানে ওনাকে আর কি একটু রিলিফ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওইভাবে তার রিলিফ হয় না। উনি প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন, প্রচণ্ড যন্ত্রণায়। এবার সত্যি কথা বলতে কি তখন অনেকটা রাত হয়ে গেছে, ঠিক আছে। তার মধ্যে গ্রামে ওই যে বললাম যে 4-5টা গ্রাম পর এক জায়গায় বিশাল বড় করে যাত্রাপালা হয়, প্রচুর মানুষজন যায়। এবার এই যে ঘটনাটা ঘটলো এরপরে কিন্তু মানে এনারা মানে হতভম্ব হয়ে গেলেন, মানে ভাবছেন এবার কী করবে। তো সবাই মিলে ঠিক করলো যে এই মুহূর্তে ওনাকে কোনো একটা জায়গায় নিয়ে যেতে হবে, মানে স্বাস্থ্যকেন্দ্র হোক বা হসপিটাল হোক, কোথাও একটা নিতে হবে, কারণ ওনার অবস্থা তখন মানে উনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। এবার ওনাকে তার ওই অবস্থায় নিয়ে যাওয়া যায় না, তো কোনো একটা গাড়ি বা অ্যাম্বুলেন্স তো দরকার। তো সেই রাতে অদ্ভুত বিষয় হচ্ছে যে কোথাও কোনো অ্যাম্বুলেন্স পাওয়া গেল না। কি করুণ বিষয় ভাবুন, ওই রকম রাত হয়ে গেছে, গ্রামের দিক, কোথাও কোনো অ্যাম্বুলেন্স পাওয়া গেল না। এবং একটা যদি বা পাওয়া গেল, সে বলল যে ওনার অ্যাম্বুলেন্স কোথাও একটা গেছে, সেখান থেকে যদি খুব তাড়াতাড়িও ফেরে তাহলেও 1 ঘন্টা সময় লাগবে শুধুমাত্র রানীদির বাড়ি আসতে। এবার কি করা যায়? এবার রানীদির বাড়ি থেকে হাসপাতালও যে একদম 10-15 মিনিটের ডিস্টেন্স তা নয়, একটু ডিস্টেন্স আছে, তবে খুব বেশি ডিস্টেন্স নয়। খোঁজ 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 করা হচ্ছে যে কী করে নিয়ে যাওয়া যাবে, কারোর বাড়িতে কোনো গাড়ি নেই, অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। তো এই রকম করে খোঁজ করতে করতে গ্রামে একজনের টোটো পাওয়া গেল, ঠিক আছে। এবার টোটো পাওয়া গেছে, এবার টোটো করে ওনাকে নিয়ে যেতে হবে। এবার সঙ্গে সঙ্গে এদিক ওদিক মোটামুটি ফোন টোন করা হচ্ছে। ওই যে মামা ছিলেন সেই সময় ওনাদের বাড়িতে, তো সেই মামার একজন পরিচিত ছিলেন, যিনি ডাক্তার নয় বা এই ধরনের কাজ করেন তা নয়, কিন্তু সেটা হসপিটালে কাজ করে। তো তাকে ফোন করা হলো, তো সে সব কিছু শুনে বলল যে একটা মলমের নাম বলল যে আমি জেনে বলছি। তো সে জেনে একটা মলমের নাম বলে যে ইনস্ট্যান্ট একটু রিলিফ হবে মলমটা দিলে। এবার ঘটনা হচ্ছে যে ওই গ্রামের মধ্যে এরকম কোনো মানে ওষুধের দোকান নেই সেরকম বড় স্ট্যান্ডার্ড যেখানে ওই মলমটা পাওয়া গেল। মানে মলমটা খোঁজ করা হলো কিন্তু কোনো জায়গায় পাওয়া গেল না। আর দোকানও খুব বেশি নয়, 2-3টে হাতে গোনা দোকান। আর গ্রামের ওই দোকানগুলোয় মানে কোনো একটা ওষুধের কথা যদি বলা হয় বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায় না, তার কিন্তু তারা আনিয়ে দেয়, তাদের সেক্ষেত্রে 2-3 দিন সময় লাগে। তো সবাই মিলে ভাবলো যে না, আর ওয়েট করা যাবে না, তো ওই টোটো নিয়ে যাওয়া হবে। এবার ওই টোটো নিয়ে নিয়ারেস্ট হাসপাতালে যেতে, ওখানে একটা সরকারি হাসপাতাল ছিল, তো সেই হাসপাতাল যেতে টোটোটা চলছে, কিন্তু বুঝতে পারছে যে আধা ঘন্টার আগে পৌঁছানো যাবে না। আর এই সমস্যা হচ্ছে এই টোটোতে সেরকম চার্জ নেই, ফলে সে জোরেও চালাতে পারছে না। আর প্রচণ্ড শীতের রাত। এবার এদিকে কি হয়েছে, তপনবাবুর ওয়াইফ, তপনবাবু আর রানীদির যে হাজব্যান্ড ছিল, মানে তপনবাবু তার মেয়েকে বাড়িতে কোনো রকমে রেখে এলো, এবং এরা সবাই মিলে এই, এবং তার আশেপাশে আর 2-3 জন বেরিয়ে এসেছে, মানে যারা আর কি ঘরে ছিল, যাত্রাপালায় যায়নি। তো তারাও তখন বললো যে ঠিক আছে তোমরা যাও, আমরা পিছন পিছন সাইকেল নিয়ে আসছি। তো তারা তখন পিছন পিছন গ্রামের আর কি 1-2 জন তারা সাইকেল নিয়ে পিছন পিছন আসছে। এবার ওনাকে যে পথ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গ্রামে, তার দুদিকে হচ্ছে ধান ক্ষেত।
দুদিকে ধান ক্ষেত, মাঝখানে হচ্ছে রাস্তা, কিছুটা দূরে একটা পুকুর, এবং উনি ব্যথায় পুরো ছটফট ছটফট করছেন। সবার ভীষণ খারাপ লাগছে। এবং ওই যা কন্ডিশন ছিল, তপনবাবু যেটা দেখেছেন যে দিদির যে অবস্থা, রানীদির যে অবস্থা, তাতে করে মানে ওনার যে পরিমাণ মানে উনি পুড়ে গেছেন ওই তেল পড়ে, তাতে করে ওনার অবস্থা ভীষণ খারাপ। মানে আদৌ উনি বাঁচবেন কিনা সেটা বোঝা যাচ্ছে না। আর যদি বা উনি বাঁচেন, মানে দীর্ঘ ট্রিটমেন্ট করাতে হবে এবং সেটা খুবই একটা ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যাবে, এটা বোঝা যাচ্ছে। মানে ওখানে সবাই যারা রানীদিকে দেখেছে তারা সকলে এক বাক্যে স্বীকার করবে যে ওই সময় রানীদির অবস্থা কতটা ক্রিটিক্যাল ছিল। তার মধ্যে কিছুটা ডিলে হয়েছে গাড়ি পাওয়া নিয়ে, সেই সময়টা তো উনি পুরো যন্ত্রণায় যাকে বলে কাতরাচ্ছে। মানে উনি বোঝা যাচ্ছে তাকে দেখে যে সেই মানুষটা মানে যন্ত্রণা পাচ্ছে। এবার যখন উনি যন্ত্রণা পাচ্ছেন এরকম, সেই সময় উনি মাঝে মধ্যে কিছু একটা মানে মানে প্রথম কথা হচ্ছে উনি তো ঠিকমতো কথা বলতে পারছেন না, ফলে উনি কখন যে কি বলছেন সেটা কেউ ঠিকমতো বুঝতে পারছে না। তবুও মনে হচ্ছে ওনার গোঙানির মধ্যে কিছু একটা উনি বলছেন। এবার সেই সময় উনি কি বলতে চাইছে কি না, মানে ওনাকে আর কেউ বারবার জিজ্ঞেস করছে যে ওনার আরও কষ্ট হবে বলতে, তো ঠিক আছে ওনাকে উনি ওনার মতো থাক। এবার এই দিদিকে তপনবাবু একদম ছোট থেকে দেখছে, তো ওনার মানে উনি এই দিদির ফ্যামিলির লোককে খুব মানে একদম প্রথম থেকে চেনে। তো তপনবাবু মনে মনে ভাবছেন যখন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে যে এই মানুষটা এত ভালো মানুষ, এই মানুষটা এত মানুষের এত কিছু ভালো করেছে। আর ওনাদের ওখানে মানে উনি ভগবান শ্রীকৃষ্ণের খুব ভক্ত ছিলেন। আর আর ওনাদের ওই কুড়ুমগ্রামের ওখানেই মানে একজনের বাড়িতে খুব সুন্দর রাধা মদন রয়েছে, ঠিক আছে, এবং সেই বাড়িতে কষ্টি পাথরে শ্রীকৃষ্ণজির মূর্তি রয়েছে, তো সেখানে পুজো আর্চা হয়। এবং এই রানীদি ভীষণ ভক্ত শ্রীকৃষ্ণজির, খুব ভক্ত। উনি বাড়িতেও ছবি রেখে পুজো আর্চা করেন, নাম গান করেন। তো তপনবাবুর মনটা না ভীষণ খারাপ হয়েছে এবং উনি যেতে যেতে এটাই ভাবছেন যে এত ভালো মানুষটাকে এরকমভাবে কষ্ট পেতে হচ্ছে। এবং তখন তপনবাবু বুঝতে পারছে, মানে উনি কাউকে বলছে না, মানে সবাই বুঝতে পারছে কিন্তু কেউই কাউকে বলছে না যে যেরকম কন্ডিশন তাতে ওনার বাঁচার চান্স খুব কম। কারণ সবে যাচ্ছে, সেখানে গিয়ে কী ট্রিটমেন্ট হবে, এবং বুঝতে পারছে যে এটা হয়তো খুব ক্রিটিক্যাল জায়গায় চলে গেছে, একটা জটিল জায়গায় চলে গেছে, এখান থেকে হয়তো ওনাকে অন্য কোথাও রেফার করবে বা কিছু হবে। তো মানে উনি বুঝতে পারছে যে কিছু তো একটা খারাপই হবে, ভালো কিছু এখান থেকে হওয়া সম্ভব নয়। যাই হোক, এবার এই তো একটা সমস্যা চলছিলই। এই সমস্যা হতে হতে যখন তাও মোটামুটি ওই গ্রামের অন্ধকার পথ দিয়ে যখন টোটো যাচ্ছে 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 যেতে যেতে একটা জায়গায় এসে টোটোটা কি হয়েছে, ধাক করে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। এবার দাঁড়িয়ে গেছে যখন তাকে বলছে কি ব্যাপার তোমার টোটো দাঁড়িয়ে গেল কেন, তাড়াতাড়ি করো, আর কিছুটা গেলে তো আমরা পৌঁছে যাব। তখন বলছে টোটোওয়ালাটা যে ওর গাড়ির চার্জ শেষ হয়ে গেছে, পুরোপুরি শেষ হয়ে গেছে। এবং সত্যি সত্যিই টোটোওয়ালাটা অনেকভাবে চেষ্টা করছে টোটোটাকে স্টার্ট দেওয়ার, সে টোটো আর কোনোভাবে স্টার্ট দিচ্ছে না। এবার তো সবার মাথায় হাত। আর ওই রকম যন্ত্রণার মধ্যে তো প্রথম দিকে তো উনি প্রচণ্ড ছটফট করছে, যন্ত্রণা হচ্ছিল, তো তারপরে না উনি মানে অনেকটা মানে নেতিয়ে পড়েছিলেন এবং উনি কিছু একটা বারবার বারবার করে কিছু একটা মনে মনে বলছেন, সেটা সবাই বুঝতে পারছে যে কিছু একটা বলছে, কিন্তু কি বলছে সেরকম করে কিছু আর কি বলছে না। আর বারবার সবাই বলছে যে দাঁড়াও চলে এসে তুমি আরেকটু সহ্য করো, চলে এসেছি আমরা, চলে এসেছি এবং এরপরে তোমাকে হসপিটালে দেখানো হবে, তুমি একদম ঠিক হয়ে যাবে। এবার উনি না মানে পুরো নেতিয়ে গেছে এবং খুব আস্তে আস্তে কিছু একটা মনে মনে বলছেন এবং মানে ওনার যে কষ্টগুলো হচ্ছিল সেই কষ্টটা আর উনি প্রকাশ করছেন না, রানীদি। এই সময়টায় মানে সবাই রানীদির ওদিকে হাজবেন্ড বলো, এই তপনবাবু ওনার ওয়াইফ, সবার মানে চোখে জল এসে যাচ্ছে যে এইরকম ঘটনাটা ঘটতে হলো, মানে এই মানুষটা তো হয়তো আমাদের চোখের সামনে কিছু একটা হয়ে যাবে, সবাই বুঝতে পারছে। এই মুহূর্তে একটা এমন ঘটনা ঘটে বা বলা যেতে পারে মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যেটা মানে স্বপ্নেও কেউ কখনো ভাবতে পারবে না। মানে এতক্ষণ অবধি যে ঘটনাগুলো ঘটলো সেটা পরপর পরপর এমনভাবে ঘটে গেল যে সবার ধারণার বাইরে ছিল যে এরকম কিছু একটা মানে একটা আনন্দ মুহূর্ত এইভাবে যে এরকম দুঃখের
মুহূর্তে পরিণত হতে পারে সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি। কিন্তু এখন যেটা হলো, তারপরে তো সবাই মানে আশা ছেড়ে দিয়েছে, হাল ছেড়ে দিচ্ছে, তবুও চেষ্টা করছে কোনোভাবে যদি কিছু করা যায়। সেই টোটোওয়ালাকে বলতে, তুমি দেখো আশেপাশে কোথাও আর কারোর টোটো আছে কিনা। এবং এমন জায়গায় ঘটনাটা ঘটেছে না, আশেপাশে সেরকম বাড়িঘরও নেই, শীতের রাত, সব আলো ঠালো বন্ধ হয়ে গেছে, মানে খুবই একদম মানে টাইট সিচুয়েশন। তো সবাই কি করেছে মানে মানে এই তপনবাবুর ওয়াইফ, উনি মানে ওনাকে আর কি এক কাঁধের দিকে নিয়ে শুইয়ে রেখেছে। তো আর এদিকে টোটো থেকে রানীদির ওয়াইফ নেমে গেছে, তপনবাবু নেমে গেছে, গিয়ে ফোন টোন করছে গ্রামের আরও লোকজনকে, যে কেউ যদি কোনোভাবে একটা টোটোর ব্যবস্থা করে দিতে পারে। তো এরকম ফোন করছে, কিন্তু কোনো জায়গা থেকে কিচ্ছু হচ্ছে না। এমন সময় হঠাৎ করে রানীদি, মানে এর আগে তো কথা বলার মতো পরিস্থিতিতে উনি ছিলেন, উনি ব্যথায় কাতরাচ্ছিলেন, কখনো কখনো মনে হচ্ছিল যে ওনার শ্বাস প্রশ্বাসেও কিছুটা সমস্যা শুরু হয়ে গেছে এরকম। তো হঠাৎ করেই রানীদি না বলে যে আমাকে একটু জল খেতে দে, মানে খুব আস্তে আস্তে, মানে কোনো রকমে আর কি উনি বোঝান। তো যাই হোক, সঙ্গে সঙ্গে ওনাদের কাছে একটা জলের বোতল, একটু জল ক্যারি করছে, তো জলটা ওনাকে দিয়েছে, উনি জলটা খেয়েছে। তো তখন না মানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সামনে একটা গাছ ছিল, মানে রাস্তার মাঝখানে তো দাঁড়িয়ে গেছে টোটোটা, তো সেই রাস্তার পাশে ধান ক্ষেতের আগে একটা গাছ ছিল, একটা খেজুর গাছ ছিল। তো সেই খেজুর গাছে মানে কোনোখানে খুব হাওয়া দিচ্ছে, যে বাইরে প্রচণ্ড হাওয়া চলছে তা কিন্তু নয়, হঠাৎ করেই ওই খেজুর গাছে একটা খুব পাতায় পাতায় ঝটাপটির একটা আওয়াজ পাওয়া যায়, এবং সেটা সবাই শোনে। তো এই আওয়াজটা যখন পায়, তো সবাই ভেবেছে হয়তো গাছে কিছু একটা আছে। তো সবাই একটুখানি ওখান থেকে সরে আসে, এবং টোটোটা কিন্তু ঠিক ওইখানটাতেই দাঁড়িয়ে। খুব অদ্ভুতভাবে টোটোর যে মাথাটা, টোটোর মাথার ওই চালের উপরে ধারাম করে কিছু একটা পড়ার আওয়াজ আসে, ধারাম করে একটা আওয়াজ হয়, এবং সবাই চমকে যায়। ওনারা বাইরে দাঁড়িয়েছিলেন, তপনবাবু রানীদির হাজবেন্ড। তো সবাই গিয়ে সামনে গিয়ে দেখছে যে টোটোর উপরে কিন্তু কিছু নেই। তো সঙ্গে সঙ্গে তখন ওই টোটোর যে চালক ছিল, সে কী করেছে, সে টোটোটাকে একটুখানি সাইড করে দিয়েছে, ওই গাছের পাশে সাইড করে দিয়েছে। এবং ওইখানে তপনবাবুর ওয়াইফ ভিতরে ছিলেন, তো উনি ভাবছেন যে ধরাম করে কিছু একটা পড়লো, মনে তো হলো কিছু একটা পড়েছে, এত জোরে আওয়াজ হয়েছে, সবাই শুনেছে। কিন্তু সবাই যখন দেখছে কিচ্ছু নেই, মানে টোটোর চালের উপরে কিচ্ছু নেই, জাস্ট কিছু নেই। এবারে না মানে সবাই একটুখানি ঘাবড়ে গেছে যে ব্যাপারটা কি হলো। আর ওটা ওই দিন মানে যেটা তপনবাবু লিখেছেন, যে ওনার চেনা গ্রাম, যে গ্রামে উনি ছোট থেকে বড় হয়েছে, চেনা রাস্তাঘাট, কিন্তু ওই দিন ওরকমভাবে গভীর রাতে উনি কোনো দিন ওই রাস্তায় অত রাতে কোনো দিন যাননি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল সেদিন, ওই ঠান্ডার মধ্যে মানে দূরে দূরে কুয়াশা, যেটুকু যেটুকু আর কি চোখে, মানে ঘন অন্ধকার, তবুও যদি দূর থেকে কোনো লাইটের দেখা যায়, পুরো সাদা সাদা হয়ে আছে। মানে ওনার নিজের গ্রামের চেনা পথঘাটে ওনার সেদিন সম্পূর্ণ অচেনা লাগছিল। আর পুরো জায়গাটার মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা কেন, কি জন্য, কেউ জানে না। তো এমন সময় ওই যিনি আর কি রানীদি ছিলেন, তো তিনি না ওই তপনবাবুর ওয়াইফকে বলছে যে তুই নেমে যা, খুব কষ্ট করে আর কি উনি বলছে তুই নেমে যা, আমি এখানে একটু থাকি, তুই নেমে যা, আমি একটুখানি নাম করি। মানে ওই যে উনি একটু একটু করে মানে কিছু একটা বিড়বিড় করে বলার চেষ্টা করছিলেন, কিছু যে একটা উনি মানে গোঙানির মতো করে বলার চেষ্টা করছিলেন, অ্যাকচুয়ালি উনি না সেই সময় রাধা মদনের নাম নিচ্ছিলেন। ঠিক আছে, এটা কিছুটা কিছুটা তপনবাবুর ওয়াইফ বুঝতে পারেন, যেহেতু একদম উনি ওনার কাছে ছিলেন। তো তপনবাবুর ওয়াইফ বলছে, না আমি তোমাকে ছেড়ে এই অবস্থায় কী করে যাবো, তুমি এভাবে টোটোয় বসতে পারবে নাকি, তুমি আমার উপরে, তুমি যেভাবে আমার উপরে হেলান দিয়ে আছো তুমি সেভাবেই থাকো, একটু পরেই আমরা পৌঁছে যাবো, কিছু না কিছু একটা ঠিক ব্যবস্থা হবে। তো তখন মানে রানীদি বলছে যে আমি বলছি তুই নেমে যা। ঠিক আছে, মানে উনি ওই অবস্থায় ওনার কথা বলতে তো রীতিমতো কষ্ট হচ্ছে, এবং বোঝা যাচ্ছে যে ওনার শ্বাস প্রশ্বাসেও একটু সমস্যা শুরু হয়েছে। এবার তখন বাকিরাও মানে টোটোর সামনে চলে এসেছে। তো মানে ওনারা ফোন করছেন, চেষ্টা করছেন কোনোভাবে যদি ওই হসপিটাল থেকেও কিছু পাঠানো যায়, কিন্তু কিচ্ছু পাওয়া যাচ্ছে না, এমনই অবস্থা। এবার সেই সময় যখন উনি বারবার এটা বলছেন, তো তখন তপনবাবু এবং মানে রানীদির হাজবেন্ডও বলে যে ও যখন বলছে তাহলে তুমি একটু সরে আসো, ওকে কোনোভাবে ওই মানে ওনারা আর কী করছিল, যে কম্বল টম্বল নিয়ে বেরিয়েছে, যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা আর ওনার ওরকম হয়ে গেছে। তো ওনার
মানে শাড়িটাও তো প্রপারভাবে সেইভাবে তার গায়ে ওই দেওয়াতে পারেনি, কিন্তু ঠান্ডা যেহেতু আছে তো ওনাকে কম্বল টম্বল মুড়িয়ে দেওয়া হয়েছে। তো এক্সট্রা কম্বল ওনারা ক্যারি করছিলেন, তো ওনাকে কী করেছে ওই কম্বলটাকে পিঠের কাছে দিয়ে কোনোভাবে ওনার পাটাকে ধরে সামনে সিটে দিয়ে কোনোভাবে একটা ওনাকে থিতু করেছে। এবং তপনবাবু এবং রানীদির হাজবেন্ড দুজনেই বলে যে তোকে যখন বলছে সরে যেতে তা তুই একটু সরে যা, ওর হয়তো কোনো কষ্ট হচ্ছে বা ওর হয়তো এতে একটু সুবিধা হবে। তো এরকম করতে করতে ওই একজনের খোঁজ পাওয়া যায়, তো তার গাড়ি আছে, ঠিক আছে। তো সে তখন বলে যে আমি তো মানে জানেন তো শীতকালে প্রচুর লোকের পিকনিক করার একটা খুব ঝোঁক থাকে শীতের ঠান্ডা মানে ঠান্ডার মধ্যে। তো সে গাড়ি নিয়ে এরকম একটা কোনো পিকনিকে গেছিলো, ঠিক আছে। তো সে বলছে যে ঠিক আছে আমি আসছি, আমি জোরে জোরে যদি গাড়ি চালাই তাহলে আমি মোটামুটি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো তোমরা যে স্পটে আছো সেখানে। এবার সবাই একটু নিশ্চিন্ত হলো যে ঠিক আছে কোনোভাবেই আধা ঘন্টাটা কাটিয়ে দিতে পারলে, আর এটা তো টোটো করে সময় লাগতো, তো বাকি যে ডিস্টেন্স আছে মানে মোটামুটি 15 মিনিটের মধ্যে গাড়ি স্টার্ট দিলে 15 মিনিটের মধ্যে ওরা একদম হসপিটালে ঢুকে যাবে। এবার তখন রানীদি আর কি ওর হাত মানে তপনবাবু স্ত্রীর হাত ফাত সরিয়ে দিচ্ছে, তো ওনাকে কোনো রকমভাবে একটা কমফর্টেবল পজিশন ক্রিয়েট করে ওই কম্বল টম্বল পিছনে ব্যাগকে দিয়ে ওনাকে দাঁড় করিয়েছে। মানে ওরকম করে কোনো রকমভাবে ওনাকে আর কি শুইয়ে ওনারা একটা স্থিতু অবস্থা দাঁড় করিয়ে ওনারা একটু সাইডে সরে গেছে। এবার তপনবাবুর তো মন মেজাজ ভীষণ খারাপ লাগছে এবং ওনার হাজব্যান্ড রীতিমতো কাঁদছে, মানে বুঝতে পারছে যে কিছু একটা হয়েও যেতে পারে ওনার কন্ডিশন যা। যাই হোক, তো তখন না মানে সবাই বুঝতে পারছে যে উনি একটা কিছু গুনগুন করছে, মুখে বলছে, এবং যেটুকু তপনবাবু স্ত্রী বুঝতে পারেন যে উনি ওই রাধা মদনকে যেহেতু খুব ভালোবাসতেন উনি রাধা মদনের নাম নিচ্ছেন। আচ্ছা এখানে এবার একটা কথা বলি যে এই যে রানীদির সাথে যে ঘটনাটা ঘটেছিল, ওই যে তেল পড়ে যাওয়া, কীভাবে ওনার শরীরের অংশ যেভাবে পুড়ে গেছিল, যে বীভৎস জিনিসটা হয়েছিল সেটা কিন্তু সবাই দেখেছে ওনার কন্ডিশন কীরকম ছিল। আর ওই মুহূর্তে দাঁড়িয়ে সবাই প্রার্থনা করছে যে কোনোভাবে যেন ওনার প্রাণটুকু থাকে, মানে উনি সিরিয়াসলি ইনজিওর হয়েছেন, সব ঠিক আছে মানে, কিন্তু ওনাকে যেন বাঁচানো যায়। তখন সবাই এইটুকু প্রার্থনা করছে ঠাকুরের কাছে যে ঠাকুর তুমি আধা ঘন্টা মানে কোনোভাবে কাটিয়ে দাও এইটুকু সময়, হাসপাতালে নিয়ে গিয়ে প্রপার চিকিৎসা হলে উনি যেন বেঁচে থাকে, এমনই অবস্থা। তো রানীদি তো ওরকম কিছু একটা বিড়বিড় করে উনি বলছেন, ঠাকুরের নাম নিয়ে রাধামদনকে ডাকছে, সবাই প্রার্থনা করছে এবং সবাই ওইখানটা দাঁড়িয়ে রয়েছে। এরপরে মানে এরকমভাবে সবাই ওয়েট করছে, তো ঠিক এর মিনিট 5 পরে মানে টোটোতে কিন্তু চার্জ নেই, আর যে টোটোর ড্রাইভার যে ছেলেটা ছিল সে ছেলেটাও পাশে দাঁড়িয়ে রয়েছে, টোটোটা মানে লক করা অবস্থায় রয়েছে আর কি। আর টোটোতে কোনো চার্জ নেই, ফলে টোটো এগানো পিছনো কিছু করাই মানে প্রায় অসম্ভব টাইপের। হঠাৎ করে টোটোটা কি হয় রাস্তা থেকে, মানে টোটোটা কিন্তু লক ছিল, ঠিক আছে, বন্ধ করা অবস্থায় ছিল টোটোটা, রাস্তা থেকে মানে আমি তো বললাম যে মাঝখানে রাস্তা এবং দুদিকে ধান ক্ষেত, আস্তে আস্তে মানে সবাই কথা বলছে, টোটোটা না আস্তে 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 পিছোতে থাকে নিজে থেকে, এবং প্রথমে যে একটু একটু করে পিছোচ্ছিল সেটা কিন্তু একবার তপনবাবু খেয়াল করে। এবার অন্ধকারে যেটা হয় যে আপনি হয়তো কিছু একটা দেখছেন, এবার আপনার হয়তো মনে হতে পারে যে আপনি যেটা দেখছেন আর ওটা হওয়ারও চান্স নেই, কারণ টোটোটা মানে পাহাড়ি রাস্তা তো নয় যে একবারে ঢাল দিয়ে নেমে যাবে, সমতল রাস্তা। তো কোনোভাবে ওনার একবার মনে হলো যে টোটোটা একটু পিছিয়ে গেল, এবং উনি যখন আবার কথা বলছেন, কথা বলতে বলতে আবার যখন ওনার চোখ পড়েছে তখন সবার চোখ একসাথে পড়েছে, এবং সবাই দেখে টোটোর মধ্যে কোনো আলো জ্বলছে না, কিচ্ছু না, টোটোটা সাট করে ওই রাস্তার ঢাল বেয়ে নেমে ক্ষেতের মধ্যে ঢুকে গেল নিজে থেকে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই টোটোর মধ্যে রানীদি রয়েছেন এবং ওনার ওরকম একটা সিরিয়াস কন্ডিশন, তো সবাই একদম রেড়ে করে ছুটে গেছে যে টোটোটা এভাবে পড়ে গেছে, হয়তো টোটোটা ওদিকে ধানকে দিকে পাল্টে খেয়ে গেছে। সবার ওই একটা চিন্তা হচ্ছে, আর যেহেতু ঘুটঘুটে অন্ধকার, ধান ক্ষেতের মাঝখানে তার কোনো লাইট টাইট কিছু নেই, রাস্তার ওখানেও কোনো লাইট নেই, তো সবাই গেছে। অদ্ভুত রকমভাবে তারা দেখছে যে টোটোটা গিয়ে ঠিক মানে ধান ক্ষেত থেকে অনেকটা ভিতরে ঢুকে মানে কোথাও একটা দাঁড়িয়ে গেছে টোটোটা। এবার সবাই তো মাথায় হাত,
যে একে এরকম একটা পেশেন্ট মানে এরকমভাবে ইনজিওর হয়েছে, তেলে পুড়ে পুরো পুড়ে গেছে, তাকে ওভাবে রাখা হয়েছে, কোনো রকমভাবে একটুখানি শোয়ানোর মতো ব্যবস্থা করা হয়েছে। সে মানে শোয়ানো পুরোপুরি তো আর টোটোতে সম্ভব নয়, কোনো রকম ওনাকে হেলান দিয়ে পাটাকে একটু উঁচু করা হয়েছে। এই কন্ডিশনে আবার এই দুর্ঘটনাটা কেন ঘটলো? তো ধান খেতে সবাই নেমে গেছে। কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো, যেটা তপনবাবু লিখেছেন, যেটা হয়তো মানে উনি বলছেন যে আমি এটা ভূত ভগবান চ্যানেলে জানাচ্ছি, কিন্তু এটা শোনার পরে হয়তো অনেকের মনে হতে পারে যে এরকম ঘটনা ঘটতে পারে না, কোনোভাবেই ঘটতে পারে না। কিন্তু সেই ঘটনাটাই ঘটেছে, এবং সেই ঘটনার সাক্ষী ওই টোটোওয়ালা থেকে শুরু করে তপনবাবু নিজে, ওনার ওয়াইফ, ইভেন রানীদির হাজবেন্ড পর্যন্ত সাক্ষী। ওনারা রাস্তা থেকে দেখলেন যে টোটোটা অনেকটা গিয়ে ওই ধান খেতের মানে কোথাও একটা আটকে গেছে। ওনারা সবাই নামলেন, সঙ্গে সঙ্গে ঢাল দিয়ে ওনারাও নামলেন। নামার পরে এবার দেখুন, সবার কাছে টর্চ না থাকতে পারে, কিন্তু মোবাইল সবার কাছে আছে, স্মার্টফোন 4 বছর আগেও ছিল, তো সবারই স্মার্টফোনে ফ্ল্যাশ লাইট আছে, তো সবাই ফ্ল্যাশ লাইট দিয়ে দেখা শুরু করেছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে রাস্তা থেকে তারা দেখছে যে ধান খেতের সামনেই কিছুটা গিয়ে টোটোটা থেমে গেছে, কিন্তু তারা যখন ওই ধান খেতে নেমেছে ওই নিচ দিয়ে গিয়ে দেখছে যে ধান ক্ষেতের কোথাও কোনো টোটো নেই। অদ্ভুত বিষয় হচ্ছে যে ধান ক্ষেতের কোথাও কোনো টোটো নেই, এবং তারা যখন ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে সবাই খুঁজছে, তপনবাবু খুঁজছেন, রানীদির হাজবেন্ড খুঁজছে, কেউ টোটোটা দেখতে পাচ্ছে না। মানে টোটো সমেত একজন মানুষ পুরো ধান ক্ষেতের মধ্য থেকে হাওয়া। এবং পুরো ধান ক্ষেতটার মধ্যে মানে উনি যেটা বলছেন, যে ঠিক যেভাবে উনি লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে বলছি, কেউ যদি একটা ধান ক্ষেতের মধ্যে মানে ধানগুলো মোটামুটি একটু একটু মানে রয়েছে, তো সেখান দিয়ে কেউ যদি দৌড়োয় বা প্রচণ্ড জোরে যদি হাওয়া চলে, যেরকম আর কি ঝটাপটি মতো হয়ে যাবে, আর ওনারা রীতিমতো আওয়াজ পাচ্ছে কেউ একজন দৌড়ে যাচ্ছে বা কিছু একটা ধান ক্ষেতের দিকে ঢুকছে বেরোচ্ছে, এরকম একটা কিন্তু ওনারা আওয়াজ পেতে থাকে। ঠিক আছে, এবার তো ওনারা সবাই হতভম্ব, এবং সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে যে একটা গোটা টোটো, তার সাথে একজন মানুষ ছিলেন, তারা কোথায় গেল? এরপরে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা কিন্তু আরও মারাত্মক। ওই যে ধান ক্ষেতের মধ্যে যে সবাই ছিল, মানে ওই টোটোওয়ালা, তপনবাবু, ওনার ওয়াইফ, প্লাস রানীদির যিনি হাজবেন্ড, তারা কেউই অদ্ভুত রকমভাবে ওই জায়গা থেকে আর নড়তে পারছে না। মানে প্রথমে তো কিছুক্ষণ খুব খোঁজাখুঁজি হলো, প্রত্যেকেরই তারপরে মনে হচ্ছে তাদের পাটা যেন মনে হচ্ছে কেউ চেপে ধরে রেখেছে। ঠিক আছে, এবং ওনাদের প্রত্যেকের শরীরটা মনে হলো যেন প্রচণ্ড রকমভাবে ভারী হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে, মুখ থেকে কথা বেরোচ্ছে না, এবং সবাই কীরকম একটা যেন ফ্রিজ হয়ে গেল। এবার আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই টোটোটা যাওয়ার মানে যখন ওর চলা শুরু করলো, তারপরে আশেপাশে কিছু লোককে খবর দেওয়া হয়েছে, তো তাদের মধ্যে দুজন সাইকেলে করে পিছন আসছিল। এবার ওই অন্ধকারের মধ্যে বুঝতে পারছে যে সাইকেলে করে ওরা আরও যে দুজন লোক, তারা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে। এবার তাদেরকে যে ডাকবে, মানে বুঝতে পারছে ওই অন্ধকারের মধ্যে কিছু, দেখো অন্ধকারে সব কিছু না দেখা গেলেও কিছু তো দেখা যায়, তো তাদেরকে যে ডাকবে, তাদেরকে যে কিছু একটা বলবে, অদ্ভুতভাবে কেউ কিছু সবাই কীরকমভাবে দাঁড়িয়ে রয়েছে, এবং শরীর প্রচণ্ড ভারী হয়ে গেছে, মাথা ভারী হয়ে গেছে, কিন্তু কেউ কিছু করতে পারছে না। এবং বুঝতে পারছে যে ওদের আশেপাশ দিয়ে কেউ একটা খুব দৌরাত্ম্য করছে, নয় কেউ সরে যাচ্ছে, নয় কেউ দৌড়চ্ছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে সেটা কোনো মানুষ না সেটা কোনো পশু, কেউ বুঝতে পারছে না। এবং ওখান থেকে কিছুটা দূরে গিয়ে একটা বাঁশের বন ছিল, বাঁশবন। তো সেই বাঁশবনের ওদিক থেকে মানে অদ্ভুত রকমভাবে একটা হাওয়া ওদের গায়ে লাগছে। মানে সেই হাওয়াটা কিন্তু শীতের বা এমনি যে ধান ক্ষেতের হাওয়া দিচ্ছে বা এমনি এনভায়রনমেন্টের যে হাওয়া, তা কিন্তু নয়। কিছু একটা মনে হচ্ছে যেন ওনাদের পাশ দিয়ে মানে জাস্ট ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এবার তপনবাবু না মানে ছোটবেলা থেকে আর কি উনি অনেক কিছু বুঝতে পারেন, তো ওনার সিক্স সেন্সটা সবসময় একটু বেশি, এবং উনি যখন যেটা ভেবেছেন বা যেটা ওনার মনে হয়েছে, উনি পরবর্তী সময় দেখেছেন যে ওনার মনে হওয়া বা ভাবনাটা খুব একটা ভুল হয়নি।
তো তপনবাবু সেদিন বুঝেছেন যে এখানে কিছু একটা ব্যাপার আছে এই জায়গাটার মধ্যে। এবার দেখুন, ওখানে যারা যারা ছিল তারা প্রত্যেকে কিন্তু ওই গ্রামেরই লোকজন, তারা এমন নয় যে দূর থেকে ঘুরতে এসেছে বা জায়গাটা তাদের কাছে অচেনা। কিন্তু তপনবাবু কেন জানি না বুঝতে পারে যে কিছু একটা এখানে ঘটনা ঘটছে, এবং মানে তপনবাবু এটাও বুঝতে পারেন যে ওনার যা কন্ডিশন হয়েছে হয়তো বাকিদেরও সেম কন্ডিশনই হয়েছে। এবং ওদিকে রানীদির যিনি হাজবেন্ড তিনিও মনে মনে ভাবছেন আমি না হয় সরতে পারছি না, কিন্তু সবাই একই জায়গায় কি করে দাঁড়িয়ে রয়েছে। মানে পুরো বিষয়টা না একদম ঘেটে ঘ হয়ে যায়, আর সকলের মনে একটা প্রবল দুশ্চিন্তা সৃষ্টি হয় যে রানীদি সহ টোটোটা গেল কোথায়। তখন আর হাতও উঠছে না, মোবাইলের ফ্ল্যাশও নিচের দিকে, মানে দূরে দিয়ে দূরে যে ফ্ল্যাশ মেরে দেখবে সেটা কিন্তু কেউ করতে পারছে না। এই অবস্থা প্রায় মানে মিনিট 5-6 মতো এরকম হলো। এবং তারপরে প্রথমে তপনবাবু কিন্তু মানে নিজেকে আর কি ওই রকম অবস্থা থেকে একটু মুক্ত করেন, এবং মুক্ত করে উনি সঙ্গে সঙ্গে ওনার স্ত্রীকে বলেন যে কী ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়েছো, চলো ওদিকে চলো, খুঁজতে হবে। তো উনি সঙ্গে সঙ্গে আবার ফ্ল্যাশ লাইট নিয়ে খোঁজা শুরু করেন। এবং তারপরে আস্তে আস্তে ওই টোটোর ছেলেটা এবং তারপরে অন্য রানীদির যে হাজবেন্ড ছিল সেও তখন একটু মনে হলো মানে সম্বিত পেল। এবার তখন না এই তপনবাবুর ওয়াইফ বলছে, আচ্ছা এই জায়গাটা আমরা সকলে আমাদের কীরকম একটা লাগলো না, কীরকম একটা শরীরটা ঘাটটা কীরকম যেন ভারী হয়ে এলো না, পাটা ভারী হয়ে এলো না। এবার তখন না ওনার কথাটা সবাই হ্যাঁ হ্যাঁ বলে, কিন্তু তখন আর সেই ব্যাপারটা নিয়ে কেউ গুরুত্ব দিতে চাইছে না, কারণ সবাই ভাবছে যে রানীদি কোথায় গেল, টোটোটা কোথায় গেল, তাহলে কি টোটোটা ওই রাস্তা থেকে ঢাল হয়ে নেমে গিয়ে কি একদম কি ভিতরে কোথাও আরও ঢুকে গেল, ওই বাঁশবনের দিকে চলে গেল। এবার সেটা যাওয়ারও কথা নয়। এবার ছেলেটাকে বারবার সবাই বলছে যে কি তোমার টোটো এরকম কি করে হলো, তো ছেলেটা বলছে আমি নিজেও তো বুঝতে পারছি না, এতদিন ধরে টোটো চালাচ্ছি, কোনো দিন তো এরকম হয় না, আর আমার টোটোতে তো 4 জনই। এবার সেই টোটো আর কোথাও থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, সেই টোটো কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার তখন তো রানীদির হাজবেন্ড মানে হাউ হাউ করে কাঁদছে। উনি তখন বলছে যে মানুষটাকে মানে চিকিৎসাটাকুও করাতে পারলাম না, চিকিৎসাটুকুও করলো না, চিকিৎসা করলে হয়তো ও বেঁচে যেত। মানে তখন উনি ধরে নিয়েছে, মানে তখন মানে প্রচণ্ড আর কি মানে কষ্ট হচ্ছে, ভীষণ দুঃখ হচ্ছে। এদিকে তপনবাবু ওই যে আর কি টোটো ছেলেটা পাগলের মতো খুঁজছে, ইভেন বাঁশবনের ওদিকে গিয়েও খুঁজছে, কিন্তু কোনোভাবে কিচ্ছু পাচ্ছে না। মানে এতটাই মানে ওরা মানে মরিয়া হয়ে খুঁজছে। আর সত্যি কথা বলতে কি, চোখের সামনে একটা টোটোর মধ্যে রানীদি ছিলেন, সেটার ভ্যানিশ হয়ে যাওয়া এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, ঠিক আছে, এটা আপনারাও বুঝতে পারছেন। এই করতে করতে ওই যে আধা ঘন্টা কেটে যায়, এবং যে লোকটিকে ফোন করা হয়েছিল, যে লোকটি আর কি বলেছিল যে ঠিক আছে আমি গাড়ি নিয়ে আসছি, সে এসে উপস্থিত, এবং সে এসে ফোন করে বলছে তোমরা কোথায়। তো তপনবাবু ফোনটা তুলে বলছে যে আমরা এইখানে রয়েছি, এই সামনেই। তখন বলছে একটা খুব বাজে ঘটনা ঘটেছে। বলছে কী ঘটনা? বলছে এরকম টোটোটা ছিল, আমরা মানে রাস্তায় ছিলাম, তো টোটোটা হঠাৎ করেই নিজে থেকে ওই সামনে যে রাস্তার পিছন দিয়ে পিছিয়ে গিয়ে টোটোটা ধান ক্ষেতের মধ্যে ঢুকে গেছে, এখন আমরা খুঁজে পাচ্ছি না টোটোটাকে। এবার লোকটা না তখন বলছে কী বলছেন এ সমস্ত, মানছি একটা খুব বড় দুর্ঘটনা ঘটেছে, কিন্তু এরকম আবার হয় নাকি টোটো নিজে থেকে চলে যাবে, এটা কি করে হয়, গেলে কিছুটা দূর গিয়ে ধান খেতে আটকে যাবে। এবং তখন সবাই বলছে যে হ্যাঁ আমরাও সেটাই দেখেছি যে ধান খেতে আটকেছে, এবং সেই জন্যই আমরা এখানটা নেমে এসেছি যে খুঁজতে, কিন্তু এখানে আমরা এসে টোটোটাকে দেখতে পাচ্ছি না। মানে এতটাই উইয়ার্ড হয়ে গেল বিষয়টা, এতটাই অদ্ভুত বিষয়টা হলো যে এই কজন ছাড়া বাকি কাউকে এটা বিশ্বাস করানো মুশকিল হয়ে যাবে যে এরকম ঘটনা ঘটলো কি করে। অদ্ভুত বিষয় ভাবুন। এবার ওদিকে তো মানে রীতিমতো রানীদির হাজব্যান্ডের অবস্থা খারাপ হয়ে গেছে, মানে ওনারও তো বয়স হয়েছে, তো উনিও রীতিমতো মানে কাঁদতে কাঁদতে ওনার রীতিমতো শ্বাসকষ্ট উঠে যাওয়ার জোগাড়। এবার কি করবে কিছু বুঝতে পারছে না। এবার রানীদির ছেলেকে ফোন করা হয়েছিল, ওনার ছেলে এবার বারবার ফোন করছে। এবার রানীদির হাজব্যান্ডের তখন আর সেই কন্ডিশন নেই যে ফোনটা রিসিভ করবে, আর রিসিভ করে বলবেটা কি যে রানীদিকে পাওয়া যাচ্ছে না। এবার তো ওদের প্রচণ্ড ভয় লেগে গেছে, এবং তপনবাবু তখন মনে মনে না মানে ঠাকুরের উপরে ওনার খুব অভিমান হচ্ছে। মানে তপনবাবু যে লিখেছে যে উনিও ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসেন, উনিও মানেন, কিন্তু ওনার সেই মুহূর্তে সেই জায়গায় দাঁড়িয়ে না ওনার ঠাকুরের উপরে খুব অভিমান হচ্ছে।
যে ঠাকুর তুমি কী খেলা আমাদের সাথে খেলছো। একে তো একটা এরকম ভালো মানুষের এরকম একটা ঘটনা ঘটলো, উনি আমাদেরকে ভালোবেসে নিমন্ত্রণ করে মাঝে মধ্যেই খাওয়ায়, সেটা করতে গিয়ে একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল, তার মধ্যে এইভাবে টোটোটা পাওয়া যাচ্ছে না। তো তখন ওই টোটোর ছেলেটা বলছে এভাবে হবে না, আমাদেরকে মানে এবার তাহলে কিছু অন্য কিছু ভাবতে হবে। তখন বলছে অন্য কিছু কী ভাববে, বলছে আরও লোকজন ডেকে এইখানে খুঁজতে হবে। এবার ঘটনা হচ্ছে লোকজন ডাকবে, টোটো খুঁজবে, মানে এই করে তো কিভাবে উদ্ধার করবে, ঠিক আছে? কারণ যদি দেখা যেত তাহলে ওরাই দেখতে পেতো, আর একটা টোটো কত দূর যেতে পারে, টোটোতে চার্জ নেই, রিভার্সে ওইভাবে মানে কতক্ষণ যাবে, এটা তো সম্ভব নয়। আর টোটোটা বন্ধ করা ছিল। তো সবাই বলছে তুমি এখন লোকজন ডাকবে কী করবে, মানে লোককে আমরা কী বলবো যে এরকম মানে গায়েব হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে, এটা তো হয় না। তো ওই যে আর একটা লোক এসেছিলো গাড়ি নিয়ে, সে বলছে যে তোমরা পারছো না, আমি খুঁজছি। তো সেও মোবাইল নিয়ে খুঁজছে, তপনবাবুও খুঁজছে, কিন্তু ওই ধান ক্ষেত পুরো চষে ফেলা হলো। পাশের যে একটা বাঁশবন ছিল, সেই বাঁশবনের দিকেও দেখা হলো, কিন্তু অদ্ভুত বিষয়, কোথাও কিন্তু ওই টোটোর নাম নিশানা পাওয়া গেল না। এবং দেখুন, একটা টোটো যদি ওইভাবে ঘেঁষতে ঘেঁষতে যদি চলে যায়, তার তো একটা চিহ্ন মাটিতে থেকে যাবে, কিন্তু অদ্ভুত বিষয়, সে কোনো চিহ্নও নেই। এবার এই করতে করতে তপনবাবুর ওয়াইফ একটা অদ্ভুত জিনিস কিন্তু এক্সপেরিয়েন্স করে। তো তপনবাবুর ওয়াইফ মনে মনে খুব ঠাকুরকে ডাকছে এবং ঠাকুরকে বলছে তুমি কিছু একটা করো, এরকম এত বড় বিপদ দিও না, মানুষটা এত ভালো, তার তো চিকিৎসা করলে সেই মানুষটা তো বেঁচে যেতে পারতো, আমরা সেই মানুষটাকে কীভাবে হারিয়ে ফেললাম, এটা কী করে হয়? মানে সবাই নিজের চোখকে বিশ্বাস করতে, যারা যারা ওখানে ছিল কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, কেউ এই সিচুয়েশনটা যে ঘটতে পারে সেটাই মানতে পারছে না। এবার কি করবে? তো সেই সময় চোখ বন্ধ করে তপনবাবুর ওয়াইফ তিনি একটা কিছু মানে আর কি রানীদির জন্য প্রার্থনা করছে। তো সেই মুহূর্তে রানীদির মানে জাস্ট একটা ফ্ল্যাশের মতো কয়েক সেকেন্ডে, 1 থেকে 2 সেকেন্ড হবে ম্যাক্সিমাম, ওনার মনে হলো, মানে ওনাদের ওই বললাম যে গ্রামের একজনের বাড়িতে খুব সুন্দর রাধাকৃষ্ণজির পুজো হতো, তো সেখানে ওনারা সবাই যেতেন। ওনার মনে হলো চোখ বন্ধ করে উনি যেন ওনাকে দেখতে পেলেন। মানে তপনবাবুর ওয়াইফ চোখ বন্ধ করে যখন ঠাকুরের কাছে প্রার্থনা করছে, তো মনে হলো যেন উনি মানে ওইরকম বাঁশি হাতে ভগবান শ্রীকৃষ্ণ যেন হাসছে, এবং ওই এক্সাক্ট ওই মূর্তিটা ওনার চোখের সামনে এলো। এবার মানে তপনবাবুর ওয়াইফ না একটুখানি চমকে যান, সেটা আমি কী দেখলাম। তারপরে ভেবেছেন যে আমি ঠাকুরকে ডাকছি, তাকে তার রূপই আমি দেখলাম, এটা খুব স্বাভাবিক, এটার মধ্যে তো অস্বাভাবিক কিছু নেই। তো উনি ভাবলেন যে আমি সেটাই হয়তো দেখেছি। এবার এদিকে তো খুব খোঁজ হচ্ছে। তো সেই মুহূর্তে আর কি রানীদির হাজবেন্ড অসুস্থ হয়ে পড়লেন। এমনি ওনার বয়স হয়েছিল, তার মধ্যে ওনার শ্বাসকষ্টজনিত একটা ছোটোখাটো সমস্যা ছিল, আর এই রকম শোক আর চোখের সামনে উনি ওনার স্ত্রীকে পুরো গায়েব হয়ে যেতে দেখলেন, এটা না উনি মেনে নিতে পারেননি। তো উনি কান্নাকাটি করছিল এবং সেখান থেকে ওনার একটা শ্বাসকষ্ট শুরু হলো। তো এবারে তখন ভাবা হলো যে মানে এভাবে তো হতে পারে না। তো তখন ঠিক হলো যে ওনার হাজব্যান্ডকে ওই যে গাড়িওয়ালা যে এসছে, তো তার গাড়ি করে হাসপাতাল নিয়ে যাওয়া হবে, এবং ওই টোটোর ছেলেটা যে ছিল, সেই টোটোর ছেলেটা তপনবাবু মানে রানীদিকে খোঁজার জন্য টোটো খোঁজার কাজটা চালিয়ে যাবে। এবার তখন ওনার হাজব্যান্ডকে, রানীদির হাজব্যান্ডকে যখন বলা হচ্ছে যে তোমাকে তাহলে হাসপাতালে নিয়ে যাই, তখন উনি ওই অবস্থায় বলছেন আমি এই জায়গা ছেড়ে কোথাও যাব না, যতক্ষণ না আমার স্ত্রীকে পাওয়া যাচ্ছে, রানীকে পাওয়া যাচ্ছে, আমি এই জায়গা থেকে কোথাও যাব না। তাতে যদি আমার কিছু হয়ে যায় হবে, কারোর কোনো দোষ নেই, আমি সবার সামনে কথাটা বলছি, আমি হাসপাতালে যাব না। উনি যেতে চাইছে না। এবার তো সবার আরও চাপ হয়ে গেল, একে রানীদিকে পাওয়া যাচ্ছে না, রানীদির এরকম সিরিয়াসভাবে উনি বার্ন হয়ে গেছে, তার মধ্যে রানীদির হাজবেন্ড অসুস্থ হয়ে পড়েছে, কি করবে? আর ওনার ছেলে বারবার ফোন করছে, এবার ছেলের ফোনও কেউ তুলতে পারছে না, এখন বলবেটা কি? ওনার ছেলে হোস্টেলে রয়েছে, সেও খবরটা শুনেছে, তার তো অবভিয়াসলি খুব খারাপ লাগছে, এবার কি করবে? এই সিচুয়েশনটা আপনারা বুঝতে পারছেন যে কতটা শোচনীয় একটা সিচুয়েশন। কিন্তু এরপরে আমি যে ঘটনাটা বলবো, যেটা হয়েছিল, সেটা শোনার পরে আপনারা কিন্তু, আমি এটুকু বলতে পারি, আপনারা কিন্তু চমকে যাবেন যে এরকম ঘটনাও ঘটতে পারে। এবং আমি বারবার বলছি, যেটা উনি মেনশন করেছেন ইমেলে, যে এই ঘটনাগুলোর কিন্তু সাক্ষী শুধুমাত্র তপনবাবু নয়, আরও লোক
সেটা আমি বললাম ওনার হাজবেন্ড, ওই গাড়ির লোকটা, টোটো চালক যিনি ছিলেন তিনি। তো এরপর যেটা হলো, আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই যে যে দুটো লোক পিছন পিছন সাইকেলে করে এসছিল, তো তারা তো রাস্তায় টোটোটা দেখতে পায়নি। এবার তারা ভেবেছে যে টোটো হয়তো ডাইরেক্ট হসপিটালে ঢুকে গেছে, তো ওরাও সাইকেল নিয়ে যেতে যেতে হসপিটালে পৌঁছেছে। এবং তারা তখন হসপিটাল থেকে ফোন করেছে তপনবাবুকে, তো তপনবাবু ধরেছেন। তো ওই লোক দুটো বলছে যে হ্যাঁ, রানীদির তো মানে এবারে যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি না, সে কথাগুলো যখন তপনবাবু নিজে শুনেছিলেন, মানে উনি প্রথমে কিছুক্ষণ শোনেন, ওনার পুরো পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং উনি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না যে এরকম কথা যে উনি শুনছেন। এবার এই জায়গাটা আপনারা খুব মন দিয়ে শুনুন। তো এই লোক দুটোর মধ্যে একজন লোক ফোন করেছে তপনবাবুকে এবং তপনবাবু ফোনটা ধরেছে। বলছে যে রানীদির তো ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, তো ওনাকে আর কি প্রাইমারি আর কি কিছু মানে এমার্জেন্সিতে ওনাকে আর কি কিছু চিকিৎসা করে তারপরে ওনাকে স্পেসিফিক ওয়ার্ডে নিয়ে গেছে। তো বলছে একটু পরে দেখা করতে দেবে, এখন দেখা করতে দেবে না। তো বলছে তোমরা কোথায় চলে গেলে, এখানে তো তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না, তোমাদেরকে ফোন করছিলাম কিন্তু ফোন লাগছিল না। তো তারপরে আমরাই ভিতরে গেলাম, গিয়ে খোঁজ খবর করে জানলাম যে বলল যে আমরা তো বললাম যে উনি এখন শুধু কেমন আছে সেটুকু বলুন। তো বলছে যে আছে মোটামুটি। তো এই কথাটা যখন তপনবাবু শুনেছে, তপনবাবু প্রথমে নিজে ফোনে শোনেন এবং উনি ভাবছেন যে এটা কি বলছে, ইয়ার্কি মারছে না কি। তখন বলছে যে তোমরা রানীদির নাম বলেছো ওখানে, রানীদিকেই কি নিয়ে আসা হয়েছে? বলছে হ্যাঁ। তখন বলছে যে হ্যাঁ, রানীদিকে নিয়ে নিয়ে আসা হয়েছে এবং বলছে যে তোমরা কোথায়। এবার তখন তপনবাবু কী করেছে, ওনার ফোনটাকে স্পিকারে দিয়েছে। এবার স্পিকার দিয়ে বলছে তোমরা কী বললে আরেকবার বলো। বলছে কেন, এই তো রানীদিকে তো নিয়ে গেছে, আমরা মানে বললাম, নাম বললাম, বললো হ্যাঁ একজন এরকম আনা হয়েছে, তিনি যার ওরকম গায়ে তেল পড়ে গেছে, তার নাম ঠাম সব বলা হয়েছে। তখন না সবাই হতভম্ব হয়ে গেছে, মানে উনি যখন স্পিকারে ফোনটা দিয়েছে তো সবাই শুনছে, সবাই পুরো হতভম্ব হয়ে গেছে। এবারে এই কথাগুলো শুনে রানীদির হাজব্যান্ড যিনি ছিলেন তিনি না মানে আর কি বলার চেষ্টা, ওনার তো রীতিমতো একটু শ্বাসকষ্ট হচ্ছে, শুরু হয়ে গেছে এবং ওনার রীতিমতো শরীরও খারাপ। তো উনি বলছেন যে রানীকে হসপিটালে ভর্তি করা হয়ে গেছে। বলছে হ্যাঁ। তখন বলছে তোমরা কোথায় তাহলে, তোমরাই তো এনে ভর্তি করেছো। বলছে না, আমরা এনে ভর্তি করিনি। তো এই কথা শুনে আর কথা না বাড়িয়ে তপনবাবু ফোনটা কেটে দেয়, বলে তোমরা ওখানেই দাঁড়াও, আমরা আসছি বলে ফোনটা কেটে দেয়। কেটে দিয়ে সবাই মিলে ওই যে গাড়ি ছিল সেই গাড়ি করে সোজা চলে যায়। এবং ওই সময় যখন যাচ্ছে তখন তপনবাবু তো মনে মনে ভাবছে যে যেন যেটা শুনেছি সেটা হওয়া সম্ভব নয়, কারণ ওনারা ওখানে ছিলেন, ওনারা নিজেরা দেখেছেন ওভাবে ধান ক্ষেতের মধ্যে চলে গেল টোটোটা, সেখান থেকে সে টোটোকে খুঁজে পাওয়া গেল না, তারপরে সেই টোটো গিয়ে হসপিটালে গিয়ে থামলো, এটা হতে পারে না। আর ওরকম মাঝরাতে আশেপাশে কেউ নেই, ধান ক্ষেতের মাঝখানে তো কোনো বাড়িঘরও হয় না, এটা কি করে সম্ভব। কিন্তু মনে মনে তপনবাবু কোথাও ঠাকুরকে ডেকে বলছে যে ঠাকুর আমি জানি এটা হওয়া সম্ভব নয়, কিন্তু এক্ষেত্রে যেন এটাই সত্যি হয়। কারণ ওদের একটা মনে মনে ডাউট ছিল, যেহেতু ওরা রানীদিকে দেখেনি, ভাবছে হয়তো কোনোভাবে নাম একই হয়ে গেছে, ওই একটা মনে ক্ষীণ আশা নিয়ে ওনারা গেছে। হাসপাতালে গিয়ে যথারীতি পৌঁছেছে। তো পৌঁছে প্রথমেই যে সামনে যে আর কি এমার্জেন্সির ওখানে যে নার্স থাকে তো তাকে জিজ্ঞেস করেছে। তখন বলছে হ্যাঁ ওনাকে তো ভর্তি করা হয়েছে। তো তখন বলছে ওনাকে কি দেখতে পারি। বলছে যে না, এতজন তো যাওয়া যাবে না। তখন বলছে ওনার হাজব্যান্ডের অবস্থা দেখতেই পাচ্ছেন, উনি খুব শরীর খারাপ, উনি স্ত্রীর জন্য খুব চিন্তা করছেন, তো একটু ওনাকে দেখতে দিন। যখন বললেন যে ঠিক আছে দাঁড়ান আমি কথা বলে আসছি, তো ওই সময় তো ওভাবে ঢুকতে দেয় না, তো অনেক করে বলে কয়ে উনি বললেন যে ঠিক আছে একজনই যাবে, শুধু মানে যেহেতু একজনকেই ওনারা অ্যালাউ করছিলেন, কিন্তু যেহেতু ওনার হাজব্যান্ডের শরীরটা ভালো ছিল না, ওনার রীতিমতো অসুবিধে হচ্ছিল, তো ওনার সাথে ওনাকে আর কি ধরে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র তপনবাবুর ওয়াইফকে অ্যালাউ করে। বলছে আপনি ওনাকে ধরে নিয়ে যান, কিন্তু বেশিক্ষণ থাকবেন না, চলে আসবেন। তো ওখানে গেছে, বলছে যে একটু পরে ডাক্তার আসবে, আপনারা কথা বলে নেবেন। তো গেছে। প্রথমে আমি বলি, তপনবাবুর ওয়াইফ যখন ওনার রানীদির হাজব্যান্ডকে নিয়ে রানীদিকে দেখতে গেলেন, তখন দেখছে যে রানীদির যে কন্ডিশন হয়েছিল, যে বিভৎস রকমভাবে ওনার ওই তেল ছিটকে যেরকমভাবে উনি আহত হয়েছিলেন,
মানে জায়গায় জায়গায় একদম বুঝতেই পারছেন গরম তেল পড়লে কীরকম হতে পারে। তো সেই জায়গাগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছিল শরীরে মারাত্মকভাবে, ওনার মারাত্মক যন্ত্রণা হচ্ছিল, কষ্ট পাচ্ছিলেন। উনি যখন যান, ওনারা দুজন যখন রানীদিকে দেখেন, ওনারা অবাক হয়ে যান যে রানীদির যেরকমভাবে ওনার হাতে পায়ে পেটের দিকে যেরকমভাবে আর কি তেল গেছিল, মনে হচ্ছে ওনাকে দেখে যে ওনার সেরকম কিছুই হয়নি, এবং গায়ে যেরকম দাগড়া দাগড়া মতো যে হয়ে গেছিল সেগুলো প্রায় 70% মতো কমে গেছে। মানে সেরকম কিছুই নেই, খুব অল্প অল্প ছিটে ছাটা এরকম দাগ পড়েছে, একটু ফোসকা টোসকা পড়েছে, কিন্তু ওনার যে কি বিভৎস রকমভাবে পুড়ে গেছে ওটা কিন্তু ওখানে সবাই দেখেছিল। এবং উনি রীতিমতো তাকিয়ে আছেন, কথা বলতে পারছেন, এবং ওনার যে ওরকম মারাত্মক কষ্ট হচ্ছে না সেটা বলছে, এবং ডাক্তারবাবু সেখানে আর কি মলম ঠলম লাগিয়ে কোনোভাবে আর কি ওনাকে রেখেছে, এবং ওনার কন্ডিশন আগের থেকে অনেক বেটার। আর যেভাবে উনি পুড়ে গেছিলেন, ওনাকে দেখে মনে হচ্ছে যে সেরকম কিছু ঘটেই না। সত্যি সত্যি ওনার গায়ের সেই দাগড়া দাগড়া ব্যাপারটা ওই কয়েক ঘন্টার মধ্যে মানে যাকে বলে 70 থেকে 80% চলে গেছে। ডাক্তারবাবুর সাথে, আর এদিকে তো এটা ওনারা দেখলেন, দেখে ওনারা নেমে এলেন। এবার এদিকে ডাক্তারবাবুর সাথে কথা বলছে। তো ডাক্তারবাবু বললেন হ্যাঁ কিছুটা মানে ফোসকা টোসকা পড়ে গেছে, কিছু জায়গায় চামড়াটা একটু উঠে গেছে, ওষুধ দিয়েছি, একটু টাইম লাগবে, কিন্তু ঠিক হয়ে যাবে। ওনাদেরকে বলে এই কয়েকটা ওষুধ বলেছে যে এখন তো পাবেন না, কালকে ব্যবস্থা করে দেবেন। আর বলছে যে ঠিক আছে, খুব সিরিয়াস কিছু নয়, কিছু কিছু জায়গায় আর কি ওরকম ফোসকা টোসকা পড়েছে, একটু চামড়া উঠে গেছে, একটু ড্রেসিং করলে ঠিক হয়ে যাবে। এবার এইটা থেকে তো সবাই অবাক যে এত সিরিয়াস যার কন্ডিশন ছিল, সবাই দেখেছে কি বিভৎস রকমভাবে পুড়ে গেছিল, সেই জিনিস এত কম হয়ে গেল কি করে। এবং তার থেকেও বড় প্রশ্ন সবার মনে জাগলো যে রানীদিকে আনলোটাকে। এবং এই জায়গায় একটা মানে অত্যন্ত অবিশ্বাস্য একটা ঘটনা কিন্তু সেই রাতে ঘটেছিল। যখন জিজ্ঞেস করা হলো, এমার্জেন্সি যখন আনা হয়, যখন জিজ্ঞেস করা হলো যে ওনাকে কে ভর্তি করেছে, তো তখন বললো যে একটা ছেলে এসছিল, একটা টোটো নিয়ে একটা ছেলে এসছিল, মানে যতটুকু আর কি ওনারা মনে রেখেছে সেই ছেলেটাই এসছিল। ছেলেটা এসেই প্রথমে বলে এবং সব কিছু নাম ঠাম লেখানো সমস্ত কিছু যা যা করার করে। তো বলছে যে কোন ছেলে, কীরকম দেখতে? তখন বলছে কেন আপনারা জানেন না? বলছে এবার সরাসরি আর বলতে পারছে না যে না আমরা চিনি না বা কিছু। তখন বলছে না একটু বলুন না, আসলে দুটো ছেলে বেরিয়েছিল তো কোন ছেলেটা এসেছিল সেটাই বুঝতে পারছি না। তো তখন বলছে ও আচ্ছা, ছেলেটার এরকম হাইট, চোখগুলো এরকম, এইরকম, ছেলেটার বিবরণ দেয়। এবং সব থেকে অবাকজনক বিষয় হচ্ছে যে ছেলেটার বিবরণ ওই দিন দিয়েছিল হসপিটাল থেকে, যে আর কি রানীদিকে এনেছিল, সেই ছেলেটার বিবরণ আর রানীদির নিজের ছেলের বিবরণ একদম সেম। মানে হাইট যা বলেছে, চেহারার গড়ন যা বলেছে, একদম এক, কোনো ডিফারেন্স নেই। এবার দেখুন, ওনার ছেলে বহু দূরে বাইরে পড়াশুনো করে, তার পক্ষে ওই 1-1.5 ঘন্টার মধ্যে ফ্লাই করে এলেও আসা সম্ভব নয়। এবার এটা শুনে তো মানে সবাই বারবার জিজ্ঞেস করছে যে আপনি কি ভেবে বলছেন? সে প্রথমে বলেছে হ্যাঁ আমি ঠিকই বলছি। এবার বেশি জিজ্ঞেস করাতে সে একটু রেগে গেছে, বলছে কেন বলুন তো, আপনারা বারবার এভাবে বলছে, যা দেখেছি তাই তো বলবো। এবার ওনারা চলে এসছে, এবার সবাই ভাবছে এটা কী করে সম্ভব। এবার মানে এটা দেখার পরে তারপরে যখন ওনার ছেলে ফোন করেছে, তো রানীদির হাজব্যান্ড ধরেছে। তো ওনার ছেলে যথারীতি বলছে যে এতক্ষণ ধরে ফোন করছি, কেন ধরছো না? আমি এত দূরে বসে আছি, আমারও তো চিন্তা হয়, আমি ভাবছি কালকে হোস্টেলে বলে, কলেজে বলে চলে আসবো। এবার সবাই অবাক। এবং দেখুন, এটা সবাই জানতো যে ওনার ছেলের পক্ষে আসা সম্ভব নয় ওইভাবে এইটুকু সময়ের মধ্যে। কিন্তু আজও এটা রহস্য রয়ে গেল যে ওই দিন, ওই রাতের বেলা কী এমন ঘটনা ঘটলো, কীভাবে বা কেই বা রানীদিকে ওই টোটো চালিয়ে হসপিটালে ভর্তি করলো। এবং আরও বড় বিষয় যে রানীদি যেরকম সিরিয়াসভাবে ইনজিওর হয়েছিলেন, যেভাবে ওনার ওরকম দাগড়া দাগড়া হয়ে গেছিলো ওই তেল পড়ে, সেই জায়গা থেকে মানুষটার যথাসামান্য মাত্র চোট লেগেছে, মানে জায়গায় একটু ফোসকা পড়েছে, একটু চামড়াটা হয়তো উঠে গেছে, মানে যে ভয়ঙ্কর জিনিস হয়েছিল তার কাছে এটা খুবই কম। এবং ওনাকে 2 দিনের মধ্যে ছেড়েও দেয়। এবার রানীদিকে যখন জিজ্ঞেস করা, উনি যখন সুস্থ হয়ে বাড়ি, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়, রানীদি বলছেন আমি কিছু জানি না। উনি বলছেন আমি শুধু মানে রাধা মদনকে ডাকছিলাম, আমার এটুকু জানি, এরপরে আমার সাথে কি হয়েছে, কখন হয়েছে, আমি নিজে কিচ্ছু জানি না। আর
সত্যি ওই দিন যা কন্ডিশন ছিল তাতে রানীরই পক্ষে জানাটাও সম্ভব নয়, দেখাও সম্ভব নয়। মানে উনি উনি তখন বলছে যে আমি এটুকু আমার মনে আছে, আমি রাধা মদনকে স্মরণ করছিলাম এবং আমি ওনাকে বলছিলাম যে তুমি আমার কাছে এসো, আমার যা হয় হোক তুমি আমার কাছে এসো। অবশ্যই উনি ওনার ছেলেকেও মনে করছিলেন, কিন্তু সেই দিন সেই রাতে ওনার ছেলের রূপ ধরে তাহলে কি সত্যি রাধা মদনই এসেছিলেন মানে রানীদিকে স্বয়ং বাঁচাতে? এবং ওনার যে পরিমাণ কষ্ট হচ্ছিল, মানে ওনাকে যখন হাসপাতালে প্রথম দেখা হয় তখন ওনাকে দেখে বোঝা যায় যে সেটা অনেক অনেক মাত্রায় কম, যে পরিমাণে উনি আহত হয়ে, যে পরিমাণে উনি ইনজিওর হয়েছিলেন। এরা হয়তো পুরোটাই ভগবানের লীলা। তো সেই জন্য আমি আপনাদেরকে এই কথাটা দিয়ে শুরু করেছিলাম না, যে মানে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হয়তো এই ভগবানের প্রতি ওনার অটুট বিশ্বাস, ভালোবাসাই হয়তো ওনাকে এত বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিল। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ এই ঘটনাগুলো একটু আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।